হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার আজকের টপিক দ্রুতগতি গাভী ও বকনাকে দ্রুত হিটে আনার উপায়। আমার টপিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। গাভী ও বকনা সুন্দর হিটে আসা প্রতিটি খামারের একটি স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করেন আমাদের এআই কর্মীরা, অর্থাৎ কৃত্রিম প্রজননকারীরা। আমি প্রতিটি গাভীকে কৃত্রিম প্রজনন করা হোক, এটা আমি চাই। অনেকে আবার সার দিয়েও গাভীকে কৃত্রিম প্রজনন করান, অনেকে সার দিয়েও গাভীকে প্রজনন করান, কিন্তু আমি এটার পক্ষে না। কারণ সার দিয়ে হয়তো গর্ভবতী করা যায়, কিন্তু জাত উন্নত করা যায় না। কাজেই একটি খামার সুষ্ঠুভাবে গড়ে ওঠার জন্য, একটি খামারকে টিকসই করার জন্য অবশ্যই আমাদের এআই কর্মী দ্বারা বীজ দিয়ে এটাকে গর্ভ করানো দরকার। আমি আমার 30 বছরের চাকরি জীবনে এবং আমার ডাক্তারি জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছি, এতে আমি বেশ কিছু খামারকে আমি অনেক সাহায্য করতে পেরেছি। আমার হাতে অনেক খামার গড়ে উঠেছে, খামারগুলি লাভবান হয়েছে এবং খামারগুলি টিকে আছে। আমি আমার অভিজ্ঞতার কথাগুলোই এখানে তুলে ধরব। গবাদি পশুকে হিটে আনার পূর্বে কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে। যেমন হিটে আসার সময় হয়েছে কিনা, কৃমিমুক্ত করা হয়েছে কিনা, পশুর স্বাস্থ্য কিরূপ, সুষম দানাদার খাদ্য পায় কিনা, ক্যালসিয়াম ও ভিটামিন খাওয়া হয় কিনা। যদি এই ধাপগুলি আমরা সঠিকভাবে মেনে না চলি, তাহলে কিন্তু আমরা পশুকে সঠিকভাবে হিটে আনতে পারবো না। তো প্রথম ধাপ সম্বন্ধে আলাপ করা যায়, হিটে আসার সময় হয়েছে কিনা। অর্থাৎ একটি বকনা, শঙ্কর জাতের একটি বকনা কত বয়সে হিটে আসবে এবং তাকে আমরা বীজ দেব। আমরা জানি যে শঙ্কর জাতের বকনা যদি ভালো যত্ন করা হয়, ভালোভাবে খাওয়ানো হয়, তাহলে এটা 9-10 মাস থেকেই হিটে আসা শুরু হয়। কিন্তু আমি 9-10 মাসে হিটে দেওয়ার পক্ষপাতী না। কারণ এই সময় হিট দিলে পশুটি গর্ভবতী হবে, কিন্তু বাচ্চা দিতে বিড়ম্বনা হবে, বাচ্চা হতে অনেক জটিলতা থাকতে পারে এবং বাচ্চা দেওয়ার পর এরা ঠিক মতো দুধ দেবে না। এর মা যদি দেয় 20 লিটার, তখন এরা দেবে 8 লিটার 10 লিটার। এটা একটা বিরাট লস, এটা একটা বিরাট ইকোনমিক লস। কাজেই অল্প বয়সে বীজ দেওয়া যাবে না। কাজেই আমার যুক্তি যে কমপক্ষে 12 মাস, উপরে 15 মাসের মধ্যে যদি বকনাগুলিকে হিটে আনা যায় বা বীজ দেওয়া হয়, তবে সেটাই হবে উপযুক্ত সময়। আর গাভীর ক্ষেত্রে যে গাভী বাচ্চা দিয়েছে, বাচ্চা দেওয়ার থেকে যদি আমরা 3 মাস থেকে 4 মাসের মধ্যে গর্ভবতী করতে পারি, তাহলে এটাই হবে উপযুক্ত সময়। কারণ আমরা তখন বছরে একটি বাচ্চা পাবো। বছরে একটি বাচ্চা পাওয়া আমাদের স্বপ্ন, এবং এটা যদি সার্থক করা যায়, তবেই আমাদের এই ভিডিওটি আজকে সার্থক হবে। তো দেখা যায় এই হিটে আনার আগে আমাদের পশুটিকে কৃমিমুক্ত করা হয়েছে কিনা, এই কৃমিমুক্ত করা হয়েছে কিনা এই ধাপটা বিশেষভাবে নজর দিতে হবে। কারণ কৃমিমুক্ত না করলে সচরাচর গাভী কিন্তু হিটে আসে না, এবং হিটে আসলেও অনেক সময় কনসিভ করে না। কাজে আমি এর পূর্বের ক্লাসে যে কৃমির মুক্ত করার কথা বলেছি, ঠিক সেই পদ্ধতিতে গরুকে কৃমিমুক্ত করে তারপর আমরা পরবর্তী ধাপগুলিতে যাব। পরবর্তী ধাপ হচ্ছে পশুর স্বাস্থ্য কিরূপ। আমি যদি একটা বকনাকে হিট দিতে যাই, তাহলে আমার বুঝতে হবে যে বকনাটি এর সাইজ হয়েছে কিনা, এটা উচ্চতা কেমন হয়েছে, এটা লম্বা কেমন হয়েছে, এবং এটার স্বাস্থ্যটা কেমন। অর্থাৎ যদি এটার স্বাস্থ্য যদি ভালো না হয়, তখন আমরা কি করব, এটাকে হিট দেব না। কারণ স্বাস্থ্য একটা বড় ব্যাপার। স্বাস্থ্য ভালো না হলে যদি কনসিভও করে, পরবর্তীতে আমরা ভালো গাভী পাবো না। তারপর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমরা পশুটিকে সুষম দানাদার খাদ্য দেই কিনা। সুষম দানাদার খাদ্য না দিলে গাভীর উপরে যদি বড়ও দেখা যায়, ভিতরে তাদের ওভারি ডিম্বাশয় এবং এর যে সার্ভিক্স, ইউটেরাস, এটা ডেভেলপমেন্ট হয় না। আর ডেভেলপমেন্ট না হলে আমাদের হিট দিয়ে কোনো কাজ হয় না। এবং এই পশুগুলিকে বীজ দিলে বরং আরো ক্ষতি হয়। এরা পরবর্তীতে হিটে আসতে চায় না, ব্লিডিং হয়, বিভিন্ন রকম সমস্যা হয়।
কাজেই আমরা পশুকে সুষম দানাদার খাদ্য খাওয়ালে একে স্বাস্থ্যবান করব, সুন্দর করব, যাতে আমাদের ইউটেরাস এবং ওভারি ডেভেলপমেন্ট পাই আমরা। তো সুষম দানাদার খাদ্য আমরা কিভাবে দেব? আমরা একটি শঙ্কর জাতের গাভীকে 100 কেজি ওজনের জন্য আমরা 1.5 কেজি খাবার দেব। আর দুগ্ধ উৎপাদনের জন্য আমরা এই খাদ্যটা আমাদের ডিফার করব। কারণ হচ্ছে যে গাভী যেমন দুধ দেয় তাকে তেমন খাওয়াতে হবে। এবং আমি একটা সূত্রের কথা বলে দিলাম, সেই সূত্রটা হচ্ছে গাভী যখন প্রথম 3 কেজি দুধ দেয়, 3 কেজি দুধ দেয় গরু তার বাছুরকে খাওয়ায়, এবং গাভী তার নিজের শরীরের জন্য আমাদের 3 কেজি খাদ্য দরকার। আর এই 3 কেজি খাদ্যের উপর যদি দুধ দেয়, তাহলে আমরা প্রতি কেজি দুধের জন্য 1/2 কেজি করে খাদ্য দেবো। আমরা প্রতি কেজি দুধের জন্য 1/2 কেজি খাবার দেবো। তাহলে আমরা এই গাভীটাকে সুন্দরভাবে স্বাস্থ্য পাবো এবং এর ডেভেলপমেন্ট হবে। আমরা আরো জানি যে গাভী বেশি পরিমাণ দুধ দেয় তাদের কিন্তু ইউটেরাস এবং ওভারি ঠিক মতো ডেভেলপ হয় না, কারণ তাদের শরীরে সবসময় একটা ডেফিসিয়েন্সি চলে। এই ডেফিসিয়েন্সি মুক্ত করার জন্য আমাদেরকে কিন্তু এই প্রচুর পরিমাণে খাবারটা দিতে হবে। এবং এর পাশাপাশি শুধু খাবারটাই না, এর পাশাপাশি আমাদের পশুটিকে কি করতে হবে? আমাদের পশুটিকে ক্যালসিয়াম, ভিটামিন খাওয়াতে হবে। ক্যালসিয়াম এবং ভিটামিন যদি আমরা সঠিকভাবে না খাওয়াই, তাহলে কিন্তু দুগ্ধবতী গাভী যেটা বেশি দুধ দেয়, সেই গাভীগুলো কিন্তু সহজে দুধ হিটে আসবে না। আর হিটে আসলেও আমরা যদি বীজ দিই, তাহলে কিন্তু বীজটা টিকবে না। তো সেই জন্য আমরা কি করব? আমরা পশুকে ক্যালসিয়াম ও ভিটামিনও খাওয়াবো। এছাড়া আমাদের যেসব গাভী লিন অ্যান্ড থিন হিটে আসছে কিন্তু প্রচুর ময়লা আসতেছে না, আবার বকনাগুলিও হিটে আসতেছে, প্রচুর ময়লা আসতেছে না, আমাদের বুঝতে হবে তাদের শরীরে প্রোটিনের ঘাটতি আছে। এই প্রোটিনের ঘাটতি পূরণের জন্য আমাদের অ্যামিনো অ্যাসিড জাতীয় ফিড সাপ্লিমেন্ট খাওয়াতে হবে। তো অ্যামিনো অ্যাসিড ফিড সাপ্লিমেন্টের জন্য আমরা বাজারে দেখতে পাই যে বিদেশ থেকে আমদানিকৃত একটি পাউডার আছে, ভাইনড্যাম সোয়া। আমাদের লোকাল কিছু তরল খাদ্য আছে, যেমন ভাইটাল অ্যামিনোফোর, অ্যামিনোভিট প্লাস এবং অন্যান্য কোম্পানির এই জাতীয় অনেকগুলি ওষুধ আছে, এইগুলো আমরা খাওয়াতে পারি। এছাড়া আমরা জানি যে একটা পশু সঠিকভাবে হিট আসতে এবং তার ডেভেলপমেন্ট সঠিকভাবে হইতে, ওভারির ডেভেলপমেন্ট হইতে আমাদের প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ই। এই জন্য আমাদেরকে যদি খাদ্যে আমরা প্রচুর পরিমাণে আমরা ঘাস দিতে না পারি এবং যদি আমরা সুষম দানাদার খাদ্য পর্যাপ্ত দিতে না পারি, তাহলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ই সমৃদ্ধ ওষুধপত্র খাওয়াতে হবে। তো আমরা ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ আমরা পাই, যেমন ভাইনড্যাম সোয়া বা ক্যালকোভিট, ভিটামিন ডিবি, গোনাকালপি, রেনাকালপি ইত্যাদি বহু কোম্পানির বহু ক্যালসিয়াম আছে। এই ক্যালসিয়ামগুলি আমরা পরিমাণ মতো খাওয়াতে পারি। এছাড়া ফসফরাসটা বিশেষ একটা রোল আছে এই ওভারি ডেভেলপমেন্টে। এই ফসফরাসের অভাবে কিন্তু আমাদের ওভারিগুলোর ডেভেলপমেন্ট হয় না, ঠিক মতো হিট আসে না। এই ফসফরাসের অভাব পূরণের জন্য আমরা অ্যাসিটল B12, ভিটাফস, মেটাজেন, এছাড়া এই জাতীয় আমরা অনেক ওষুধ খাওয়াতে পারি। আর ভিটামিন ই একটা বিশেষ প্রয়োজন। অনেকে আমাদের দেশে কি করতো, এর আগে তারা বুট কালাই তারা ভিজে অঙ্কুরোদ্গম করে খাওয়াইতো, এবং এই অঙ্কুরোদ্গমে কিন্তু ভিটামিন ই থাকে। আবার অনেকে কিন্তু ডিমও খাওয়ায়। তো এখন যে আধুনিক যুগ, তাতে এই বুট আর ডিম খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা প্রচুর ওষুধ, সুন্দর সুন্দর ওষুধ পাই, যেমন ভিটামিন ই সমৃদ্ধ রেনাসল 83E, এসিপেট 83E, ভিটা 83E4, ভিটা 83। এছাড়া এই জাতীয় কিছু তরল ওষুধও পাওয়া যায়। এই তরল ওষুধগুলো যদি আমরা সময় মতো খাওয়াই, যেমন 30 থেকে 40 ml করে 3 থেকে 4 দিন বা 5 দিন পর পর যদি আমরা খাওয়াই, তাহলে কিন্তু গরুগুলো আমাদের সুষ্ঠুভাবে হেঁটে আসে। তো এই যে দানাদার খাদ্য, ক্যালসিয়াম, ভিটামিন, এই জিনিসগুলো যদি আমরা একবারে সুষ্ঠুভাবে খাওয়াই, তাহলে আমাদের কিন্তু গরুগুলা সুন্দরভাবে হিটে আসে। আর হিটে আসলে আমাদের খামারিদের স্বপ্ন সার্থক হয়। আর একটা খামার যদি তার গাভীগুলি সঠিক সময়ে হিটে না আসে এবং বকনাগুলি সঠিক সময় হিটে না আসে, তাহলে সেই খামারটি আমাদের লসে রান করে। কি জন্য? যে দুধ এক সময় ফুরিয়ে যায়, বাছুর বড় হয়ে যায়, কিন্তু আমাদের গরু হিটে আসে না।
তখন আমরা খুবই লস হই, কারণ আমাদের 1 কেজি দুধের দাম সকালবেলা যে কোম্পানিগুলো কিনে তারা 40 থেকে 50 টাকা, আর বিকেলের দুধ 50 থেকে 60 টাকা। কিন্তু আমাদের 1 কেজি ভুসির দাম 50 টাকা, 1 কেজি ফিটের দাম 55 টাকা। তো এই অবস্থায় যদি আমাদের গাভীগুলি পর্যাপ্ত পরিমাণ দুধে না থাকে এবং যদি আমাদের প্রজনন হইতে বা প্রজনন করতে বা গর্ভবতী হইতে অনেক দেরি হয়, তাহলে কিন্তু খামারিগুলি লস হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে গাভীগুলি বারবার হিটে আসে কিন্তু কনসিভ হয় না। আবার দেখা যাচ্ছে যে একবার হিটে এসে আর হিটে আসে না, 3 মাস 6 মাস পর দেখা যাচ্ছে যে গরু গাভ হয় নাই, সেক্ষেত্রে আরো লস হয়। তো আমরা পরবর্তীতে আমার সেশনে আমি এই রিপিট ব্রিডিং, অর্থাৎ বারবার হিটে আসতেছে কিন্তু গাভ হচ্ছে না, এই সম্বন্ধে বলবো। তো আজকের এই ভিডিওতেই যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা এখন থেকে আমার পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ সুন্দর ও ভালো থাকুন, এই কামনায় আমি শেষ করছি। ধন্যবাদ।